আওতা বাড়ছে ডোপ টেস্টের, বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকুরিতে। 19 জেলায় তৈরি হবে 21টি ল্যাব। করোনার ধাক্কায় আবারও বিপর্যস্ত বিমান যোগাযোগ। সৌদি আরবের পর ওমানের সাথে সকল ফ্লাইট বাতিল করল বিমান। দুর্নীতি আর অর্থের দাপটকে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে দরকার আমূল পরিবর্তন, মত কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। সব রুটে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকারি খাস জমি দখল করে চট্টগ্রামে ইট পোড়ানোর মহা উৎসব। নষ্ট হচ্ছে কৃষি জমি, উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। এবং করোনার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ রহমতগঞ্জ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 11টার বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। সরকারি চাকুরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে দেশের 19 জেলায় স্থাপিত হতে যাচ্ছে 21টি ডোপ টেস্ট ল্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে বিধিমালা প্রণয়নও চূড়ান্ত পর্যায়ে। এদিকে আগেভাগেই নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডোপ টেস্টে 73 পুলিশ সদস্য পজিটিভ ধরা পড়ায় 10 জনকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সরকারি শিক্ষক নিয়োগও আসছে ডোপ টেস্টের আওতায়। বিশেষজ্ঞরা বলছেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। সারা দেশে মাদকের বিরুদ্ধে দেশজুড়ে যুদ্ধ, দফায় দফায় সাঁড়াশি অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি এর ব্যাপকতা। তাই আপাতত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকারি সব ধরনের চাকরিতে স্বাস্থ্য পরীক্ষার সাথে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট। আর এই ডোপ টেস্ট ব্যাপক পরিসরে শুরু করতে রাজধানী সহ দেশের 19টি জেলায় মিনি ল্যাব স্থাপনে প্রকল্প হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ল্যাবে চুল, রক্ত অথবা লালা দিয়ে মিলবে ডোপ টেস্টের ফলাফল। যত সরকারি নিয়োগ হবে সবাই তো এখন ডোপ টেস্টে আওতায় আসতে চাই না। আমাদের হচ্ছে কি ডোপ টেস্ট বিধিমালা প্রণয়ন হয়ে যাচ্ছে। ডোপ টেস্ট বিধিমালা প্রণয়ন হয়ে গেলে আমাদের যত বড় জেলাগুলো আছে, হ্যাঁ, ওখানে 19টা জেলা নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। সবগুলোতেই ডোপ টেস্ট করার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। যখন আমাদের 19টা জেলা হয়ে যাবে তখন মনে করেন আপনি চিটাগের কাউকে আর ঢাকাতে আসতে হবে না, বা হচ্ছে মনে করেন ব্রাহ্মণ বড় জেলা মনে করেন সিলেটে কাউকে ঢাকায় আসতে হবে না, সিলেটেই করে নিতে পারবে। এদিকে পুলিশের ভেতরে আগেভাগেই শুরু হয়েছে এই ডোপ টেস্ট কার্যক্রম। গত 2 মাসে চাকরিরত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির 73 সদস্যই টেস্টে পজিটিভ ধরা পড়েছে, যাদের 18 জনকে সাময়িক বরখাস্ত করে মামলা করা হয়। ইতিমধ্যে 10 জনকে চাকরিচ্যুত করা হয়। আগে 68 ছিল, এখন 73 হয়েছে, 73। এদের মধ্যে বিভাগীয় মামলা হবে। বিভাগীয় মামলায় তারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদের চাকরি যাওয়ার প্রশ্ন আসবে আর কি। সরকারি শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষিত জাতি করতে শিক্ষকদের মধ্যেও শুদ্ধকরণ জরুরি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট প্রয়োজনীয়। তার কারণ হলো, অন্যান্য ক্ষেত্রে যদি ডোপ টেস্ট না করা হয় জাতি যতটা ক্ষতিগ্রস্ত হবে। যদি শিক্ষক মাদকাসক্ত হয় তাইলে জাতি বেশি ক্ষতিগ্রস্ত হবে। পর্যায়ক্রমে গাড়ি চালক সহ সব চাকরির ক্ষেত্রেই ডোপ টেস্টের আওতায় আসবে। দেশকে মাদকমুক্ত করতে ডোপ টেস্ট কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটের সবগুলো পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করছে বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এতে একাত্মতা পোষণ করেছে সিলেটের বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন সহ সব গণপরিবহন মালিক শ্রমিক সংগঠন। ধর্মঘটের আওতায় বন্ধ রয়েছে সিলেটের সব রুটের যান চলাচল। হঠাৎ ঢাকায় ধর্মঘটের চরম ভোগান্তিতে পড়েছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, হঠাৎ করে এই ধর্মঘটে যান চলাচল বন্ধ রয়েছে, তো মানুষের ভোগান্তি কেমন দেখছেন? আর দূরপাল্লার যানবাহনও কি বন্ধ রয়েছে?
জি ধন্যবাদ আরিফা। আপনি জানেন যে এই ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে আসলে সকাল থেকেই সিলেট বিভাগ জুড়ে ধর্মঘট চলছে। এখন প্রায় দুপুর 12টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। যদিও সরকারিভাবে বিআরটিসির একটি থেকে 2-3টি বাস বিআরটিসি ছেড়ে গেছে এই মুহূর্তে, যদিও আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় ওই বাসগুলো আটকানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আর দূরপাল্লার আর কোনো বাস কিংবা স্থানীয়ভাবে আর কোনো বাস ছেড়ে যায়নি, যে কারণে আসলে বড় ধরনের দুর্ভোগে পড়েছেন বিভিন্ন জায়গায় যাতায়াতরত সাধারণ মানুষ। তারা আসলে জানিয়েছেন যে আসলে পাথরের সাথে এই শ্রমিকদের সাথে কী সম্পর্ক কিংবা পাথরের সাথে পরিবহনের সাথে কী সম্পর্ক। তারা জানিয়েছেন আসলে প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে আসলে বিষয়টি সমাধানে আসা জরুরি। আর আমি আগে জানিয়েছিলাম যে এই পাথর কোয়ারি, এই সিলেটের পাঁচটি পাথর কোয়ারি 2016 সালে বন্ধ হয়েছিল। তো বিভিন্ন সময় এই পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট শ্রমিক কিংবা মালিকরা কিংবা যাদেরকে আমরা পাথর খেকো বলি, তারা বিভিন্ন উপায়ে তারা আসলে আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনে কর্ণপাত করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন কিংবা জেলা প্রশাসন বলেন, কেউ কর্ণপাত করেনি এবং 4 বছর থেকে পাথর কোয়ারিগুলো বন্ধ রয়েছে। তো সর্বশেষ উপায় না দেখে তারা আসলে শ্রমিকদেরকে কাজে লাগিয়েছে। তা সাধারণ মানুষ মনে করছেন এই পরিবহন শ্রমিকদেরকে তারা আসলে পাথর শ্রমিকরা কিংবা পাথর খেকো যারা আছে তারা আসলে গুটি হিসাবে ব্যবহার করছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে। এই হচ্ছে আসলে অবস্থা। আর গতকালকে তারা আসলে একটি মিটিং করেছিল জেলা প্রশাসনের সাথে একটি সমাধানের জন্য। আসলে গতকালকে পর্যন্ত তারা আসলে কোনো সমাধান হয়নি, যে কারণে আজকে তারা 3 দিনের ধর্মঘট ডেকেছে এবং আগামীকালকে এবং পরশু এই ধর্মঘট চলবে। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে এই সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আরিফার কাছে। আরিফা। রাসেল, আপনাকে ধন্যবাদ। সৈয়দ রাসেল সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনার ধাক্কায় আবারও বিপর্যস্ত সারা বিশ্বের বিমান যোগাযোগ। বিভিন্ন দেশে বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করেছে 40টিরও বেশি দেশ। এদিকে সৌদি আরবের পর ওমান এবং ভারতও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। বিমান বাংলাদেশও সৌদি আরব ওমানগামী সব ফ্লাইট 1 সপ্তাহের জন্য স্থগিত করেছে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। চোখে মুখে আবারও আতঙ্ক আর উৎকণ্ঠার ছাপ। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ফিকে হচ্ছে বড়দিনের উৎসব। দেশটির সঙ্গে সীমান্ত ও ফ্লাইট বন্ধ করে দিয়েছে অন্তত 40টি দেশ। ফলে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশটি। এমনকি খাদ্য সংকটের আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আমাদের সাথে ইউরোপের বেশ কিছু সীমানা বন্ধ। আমি দেশগুলোর উদ্বেগ বুঝছি। সীমান্ত এলাকা বন্ধ হলেও আমি আশা করি খাবার, ঔষধ সবকিছু আমদানি ঠিকঠাক চলবে। তবে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনার নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতও। এমনকি ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাতের কারফিউ। এর আগে একই কারণে জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডার মতো দেশগুলো ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। সৌদি এবং ওমান সকল আন্তর্জাতিক ফ্লাইট 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। এমন অবস্থায় সৌদি আরব ও ওমানগামী সব ফ্লাইট 1 সপ্তাহের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশও। এদিকে বড়দিন ও নতুন বছরের করোনা সংক্রমণ ও ঝুঁকি এড়াতে আবারও সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে ইতালি। আর ব্রিটেনে একদিনে 33,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছে 1,78,000-এর বেশি মানুষ। মাসুদ রানা, নিউজ 24। 1991 থেকে 2000 সাল নিমূঢ় গণতন্ত্রের যুগে ছিল বাংলাদেশ। এরপর থেকে গণতন্ত্র অবস্থান হারাতে বসেছে, এমন মন্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের প্রধান অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জিয়াউর রহমান বাদে বঙ্গবন্ধুর নির্দেশ বাস্তবায়ন সম্ভব হতো না। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। লেফটেন্যান্ট ইব্রাহিম তখন পাকিস্তান সেনাবাহিনীর আনকোরা এক তরুণ অফিসার। তার সেনা জীবনের প্রথম যুদ্ধই মুক্তিযুদ্ধ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট রেলপথ, আখাউড়া জংশন, সীমান্তের ওপারে ত্রিপুরার রাজধানী আগরতলা। সি কোম্পানির দলনেতা ইব্রাহিম সহযোদ্ধাদের নিয়ে তুমুল এক যুদ্ধে অংশ নেন। 1971 সালের 4 ডিসেম্বর ভোরের আলো ফোটার আগেই মুক্ত হয় আখাউড়া। যে বঙ্গবন্ধু এবং 1971-এর আওয়ামী লীগ ব্যতীত মুক্তিযুদ্ধের কোনো গল্প আলোচনা অকাম্য, অবাস্তব। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ইনহেরেন্ট একটা বৈরিতা পোষণ করে,
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে তারা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রণাঙ্গনে যারা ছিল বৈরী হয়ে গেছে। যে রাজনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ভূমিকা, এখানে কম্প্রোমাইজের জায়গা নেই। সেনাবাহিনীতে থেকেও স্বাধীন বাংলাদেশে 90-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রেখেছেন। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামটা আমরা দেখেছি। ওই জন্য 10 বছর সময়কে আমি বলবো পুণ্যবান সময়, নির্মোহ সময়, নির্দোষ সময়, ইনোসেন্ট টাইম। দ্বিতীয়বার যখন বিএনপি আসলো, সেই নির্মোহতা, সেই ইনোসেন্স বা নির্দোষতা ছিল না। 96 থেকে 2001-এর জুলাই পর্যন্ত আওয়ামী লীগ যে নির্মোহ দৃষ্টিতে যে ইনোসেন্স নিয়ে শাসনটা করেছে, সেটা তারা 2009 থেকে আর করতে পারে নাই। মিথ্যা, দুর্নীতি আর অর্থের দাপটকে মানুষের কল্যাণে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে আমূল পরিবর্তন এবং তুমুল সংস্কার প্রয়োজন মনে করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম। টাকা ছাড়া রাজনীতি হবে না, টাকা বানানোর জন্যই রাজনীতি করতে হবে। মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করতে হবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে হবে। নীতি বলে কোনো জিনিস রাজনীতিতে প্রযোজ্য নয়, দুর্নীতিটাই প্রযোজ্য। এর জন্য এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার বেশি দায়ী, অন্যেরা কম দায়ী, কিন্তু দায়ী। স্বাধীনতার সুফলে দেশ এগিয়েছে স্বীকার করেন সৈয়দ ইব্রাহিম। আফসোস রেখে বলেন, এর চেয়েও আরো বহুদূর এগোবে দেশ। এমন স্বপ্নে বিভোর থেকেই ভয়কে জয় করে যুদ্ধ জিতেছিলেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পরিবেশ বিপন্ন করে কৃষি জমিতে গড়ে উঠছে একের পর এক ইটভাটা। সরকারি খাস জমি দখল করেও চলছে ইট পোড়ানোর মহোৎসব। এক হিসেব বলছে চট্টগ্রামে প্রায় 4 শতাধিক ইটভাটা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। এমন বাস্তবতায় হাইকোর্টের নির্দেশে অবৈধ এসব ভাটা উচ্ছেদে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এর অংশ হিসেবে লোহাগড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে 4টি অবৈধ ইটভাটা। পর্যায়ক্রমে অন্যান্যগুলোতে অভিযান পরিচালনার কথা রয়েছে। নয়ন বুরাজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইমারত বা স্থাপনা তৈরির অপরিহার্য উপাদানের যোগান দিতে দিন দিন বাড়ছে ইটভাটা, পড়ছে কৃষি জমি, বিপন্ন হচ্ছে পরিবেশ। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের হিসেব বলছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 4 শতাধিক ইটভাটা গড়ে উঠেছে, যার বেশিরভাগই অবৈধ। কয়েকটি জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পরিচালিত হলেও রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। যে আমাদের তো ফসল জমি ধ্বংস হয়ে গেছে, এমনি ধ্বংস হয়ে গেছে, এইখানে তো কিছু তো নেই, সব তো ধ্বংস করে দিছি। খেত কামার কোনো কিছু হচ্ছে না ভালোভাবে, ফসল জমি, গাছপালা এগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানের নামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। লোহাগড়া উপজেলায় গুড়িয়ে দেওয়া হয় 4টি অবৈধ ইটভাটা। মহামান্য হাইকোর্ট যেহেতু আমাদেরকে আদেশ দিয়েছে গত 14 তারিখে, আমরা সেই আদেশটি প্রাপ্ত হয়েছি এবং 7 দিনের মধ্যে আমাদেরকে এগুলোকে নিষ্পন্ন করতে বলছে, এগুলোকে ধ্বংস করতে বলছে। আমরা সেই আদেশের আলোকে এখন এই ইটভাটাগুলোকে ধ্বংস করছি। লোহাগড়াতে প্রায় 50টার মতো ইটভাটা আছে, তার মধ্যে সবগুলোই অবৈধ, কারণ এদের কারো ছাড়পত্র নাই, কারো ছাড়পত্র নবায়ন নাই। শুধু কৃষি জমি নয়, সরকারি খাস জমি দখল করেও গড়ে উঠেছে ইটভাটা। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানালেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের লাইসেন্স নেই, পরিবেশগত ছাড়পত্র নেই এবং ফসলি জমিতে তারা ইটভাটা তৈরি করছে। তো আমরা সরকারি জায়গা উদ্ধার করতেও কিন্তু আমরা এই ইটভাটাগুলো উচ্ছেদ করছি। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব ইটভাটা তৈরি করা গেলে পরিবেশের উপর বিরূপ প্রভাব কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাম পাশের পরিবর্তে ডান পাশের হার্নিয়ার অপারেশন করেছেন চিকিৎসক ডাক্তার MS রহমান সুমন। এই ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরুষাঙ্গের সমস্যা নিয়ে গত 22 নভেম্বর নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে যান মোহাম্মদ মানিক মিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ সার্জন ডাক্তার SM রহমান সুমন রোগীর হার্নিয়া অপারেশনের পরামর্শ দেন। 17 ডিসেম্বর অপারেশন সম্পন্ন হয়। জ্ঞান ফেরার পর রোগী বুঝতে পারেন বাম পাশের হার্নিয়ায় অপারেশনের কথা থাকলেও অপারেশন হয়েছে ডান পাশে। ভুল স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বিনা খরচে পুনরায় অপারেশন করার প্রস্তাব দেয়, কিন্তু রোগী ও তার স্বজনরা আস্থা রাখতে না পারায় হাসপাতাল ত্যাগ করেন। আমার হার্নিয়াটা বাম পাশে, কিন্তু
উনি আমার হার্নিয়া বাম পাশে অপারেশন না করে ডাইন পাশে অপারেশন করছে। আমার ভাইয়ের যে সময়গুলো যে ব্যয় করলো, তার যে কষ্টগুলো দিলে, এর আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে অপারেশন কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি আসছি লেফট সাইডে অপারেশন করতে, রাইট সাইড আমার অনেক বেশি প্রয়োজন ছিল তার সাইডে, কিন্তু আমি রাইট সাইড করলাম, লেফট সাইড করলাম না, এটা তো ভুলই। চিকিৎসকটা আমার এমপ্লয়ি না, ওনাকে অফ করে রাখছে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের অভিযোগগুলো অনুসন্ধান করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা নেওয়ার দরকার হলে মামলা নেওয়া হবে, যা আইনত আছে আইনের দ্বারাই নির্ধারিত হবে। এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করা হলেও অভিযুক্ত চিকিৎসক ডাক্তার এস.এম. রহমান সুমনকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সোহাগ নামে এক ব্যক্তির 2 চোখই নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সোহাগ ও তার পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, জমি নিয়ে বিরোধের জেরে গত 4 ডিসেম্বর নগরীর কসাইখানা এলাকায় 4 সহোদর আলামিন, সাইফুল, নাজমুল ও রাব্বি ধাতব পদার্থ দিয়ে খুঁচিয়ে সোহাগের 2 চোখ নষ্ট করে দেয়। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে ভুক্তভোগীদের পরিবারকে হুমকি দিচ্ছে অভিযোগ করা হয়। এদিকে এই মামলায় পলাতক 2 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। বাদী কিংবা তার পরিবারকে কেউ হুমকি দিলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাব্বি আর যে সাইফুল, হ্যাঁ, এই 2 জনের হাত ধরছে। আর এক ভাই আমার চোখ যাবত থেকে নষ্ট না হইতে রয়েছে, হ্যাঁ, থেকে আমার 200-র উপরে সেলাইছে আর চোখে। ওরা চিকিৎসারও আশ্বাস দিচ্ছে না, ওরা বলছে কিছু টাকা দিয়ে দেবে। আমরা টাকা দিয়ে কি করবো? আমার ভাই দুনিয়াটা এখন অন্ধকার, সে সারা দিন রাত কাটতে আছে। আমি আর কিছু চাই না, আমি কঠোর বিচার চাই। ক্ষণিকভাবে মামলা নিয়ে কিন্তু আসামি 2 জন গ্রেপ্তার করেছে, তাকে আইনে সোপর্দ করেছে। বাকি 2 জন আসামি আছে, তাদেরও গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে এবং অচিরেই এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে চার্জশিট দেওয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নির্মাণ করা হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য বাড়ি। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ও ঠাকুরগাঁও এগিয়ে চলছে ঘর নির্মাণের কাজ। শেখ হাসিনা উপহার হিসেবে গৃহহীনদের দেওয়া হবে এসব ঘর। প্রতিটি পরিবারের জন্য থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ বাসস্থান। খায়রুজ্জামান সোহাগ ও আব্দুল লতিফ টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো ফরিদপুরেও ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে 9টি উপজেলায় 1470টি ভূমিহীন পরিবারের জন্য আধা পাকা ঘর তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার উপহারে ভূমিহীনরা পেতে যাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। যারা গৃহহীন রাস্তা রোডে পাশে আসে, পরের বাড়িতে বসবাস করতো, তাদের নিজেদের স্থায়ী জায়গায় বসবাস করতেছে, এজন্য আমরা খুব খুশি। সরকার থেকে একটা ঘর দিয়েছে, আমি কোনোদিন দিতে পারতাম না, তা আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। আগামী 15 জানুয়ারির মধ্যে ফরিদপুর জেলায় 1470টি ভূমিহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকগণ নিরলস পরিশ্রম করে চলছে নির্ধারিত সময়ের ভিতরে এই ঘরগুলো নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। একই চিত্র ঠাকুরগাঁও। মুজিব বর্ষে এখানকার গৃহহীন পরিবারগুলো পাবে 7,500-এরও বেশি ঘর। শেষ পর্যায়ে চলছে এসব ঘর নির্মাণ কাজ। তবে এই গুচ্ছ গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হবে বলে জানালেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখন ঘর করে দিচ্ছে, নতুন ঘর করে দিচ্ছে, আমি এখানে এখনো আছি। পানি টানি নিয়ে ঝগড়াঝাটি হবে, একটু ড্রেনটা দিলে ভালো হতো, একটা করে কল বাড়ির মধ্যে দিলে একটু ভালো হতো। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। ঘরের নির্মাণ কাজ যাতে মানসম্মত হয় সেই জন্য আমরা আমাদের যারা এডিসি আছেন তাদের দিয়েও আমরা উপজেলা ভিত্তিক মনিটরিং টিম আমরা গঠন করে দিয়েছি। ঠাকুরগাঁওয়ে প্রথম দফায় দেয়া হবে 650টি ঘর। একটি পরিবারের জন্য 2 রুম বিশিষ্ট ঘরে রয়েছে রান্নাঘর, বাথরুম এবং স্টোর রুম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার ডেলাওয়্যারে ক্রিশ্চিয়ানো কেয়ার হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন। তার এই টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভ্যাকসিন গ্রহণের পর মার্কিনীদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন বাইডেন। এর আগে তার স্ত্রীও করোনার টিকা প্রথম ডোজ নিয়েছেন। বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও। বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার 100 দিনের মধ্যে 100 মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবার নিউজ 24 স্পোর্টস। করোনার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে আজ রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা 5:30টায়। 4 বিদেশি সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অন্যদিকে দেশীয়দের উপর ভরসা গেল আসরের রানার আপ রহমতগঞ্জ ম্যানেজমেন্টের। বিস্তারিত রিপোর্টে। এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ক্লাব ফুটবলে বড় নাম হয়ে ওঠা বসুন্ধরা কিংসের এবারের মিশন ফেডারেশন কাপ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেল আসরের রানার আপ রহমতগঞ্জ। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর মিশনে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে অস্কার ব্রুজন। সুশান্ত ত্রিপুরা ও তপু বর্মনের ইনজুরিতে মাঠে নামা নিয়ে আছে শঙ্কা, তবে 4 ফরেনারকে ঘিরে হতে যাচ্ছে পরিকল্পনা। ফার্নান্দোস রবিনহোর সঙ্গে আক্রমণ ভাগে আর্জেন্টাইন রাউলের অন্তর্ভুক্তিতে কিংস এবারও কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ভালো শুরু করাই আমাদের লক্ষ্য। প্রতিপক্ষের বিপক্ষে গেল আসরের ফাইনাল খেলেছি আমরা, তাদের শক্তি সম্পর্কে জানি। আমরা জয়ের জন্যই মাঠে নামব। অন্যদিকে নিজেদের আন্ডারডগ হিসেবেই রাখতে চাইছেন রহমতগঞ্জ কোচ গোলাম জিলানি। ফেডারেশন কাপে নেই বড় কোনো প্রত্যাশা। তার উপর করোনা বাস্তবতায় ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যুক্ত হয়নি 3 ফরেনার। আগামীকালকে 2জন আসবে আর আরেকজন আসবে আরো 2-3 দিন পরে। সোজা কথা হলো আমি একজন নিয়ে শুরু করতে চাচ্ছি ফেডারেশন কাপ, আর বাকি প্লেয়ার আসলে আমরা লিগ টার্গেট নিয়ে শুরু করবো। এত বড় টিমের সাথে খেলতে নামছি, আসলে লক্ষ্য কি বলবো, তবে ভালো ফুটবল খেলবে আমার টিম, এটা আমি আশা করি। ফেডারেশন কাপকে প্রস্তুতির অংশ হিসেবে ধরে লিগে চমক জাগানোর লক্ষ্য দলটির। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।